রত্না দেবী খুব শান্ত এবং স্থির প্রকৃতির মহিলা ছিলেন। সারা জীবন ঘরবাড়ি সংসার গুছিয়ে পরিপাটি করে রাখতেন। তাই তিনি চাইতেন তার দুই বৌমাও যেন তার মতো করেই সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখে। তবে নতুন যুগের বৌমাদের শাশুড়ির এই ভাবটা খুব একটা পছন্দ হয় না। তার দুই ছেলে কিশোর ও মোহন এবং তাদের বউ সোনিয়া ও রীতিকা সকালবেলা দুই বউ রান্নাঘরে রান্না করছিল। তখনই রত্না দেবী রান্নাঘরে আসেন। বড় বৌমা, রুটি বানিয়ে ফেলেছো? গমের আটাতে একটু বাজরা মিশিয়ে করবে কেমন? তাহলে রুটি ভালো হবে। আর শোনো, আটাটা একটু বেশি সময় দিয়ে মাখবে, না হলে আবার রুটি ফুলবে না। ও কি ছোট বৌমা, পটলের আলুটা ওরকম ছোট ছোট করে কেন কাটলে? আলু তরকারিতে মিশে গেলে তরকারি টেস্ট হয় না। একটু বড় সাইজে তো কাটতে পারতে। রত্না দেবীর কথা শুনে দুই বৌমাই খুব বিরক্ত হয় এবং বড় বৌমা সোনিয়া বলে, আমার বিয়ে আজ 7 বছর হয়েছে। 7 বছর ধরে এ বাড়িতে সকাল উঠে আমিই রুটি তৈরি করছি। আর আমি এটা ভালো করেই জানি আটার সঙ্গে বাজরা মিশিয়ে বেশিক্ষণ ধরে মেখে তারপর রুটি করতে হয়। আপনাকে কি এই কথাটা প্রত্যেক দিন এসে আমাকে বলতে হবে? আর আমার বিয়ে তো 5 বছর হয়েছে। আমি মাকে কতবার বলেছি যে একটু আমার মতো করে আমাকে সবজি কাটতে দিন। আরে বাবা, প্রত্যেকদিন একই ধরনের স্বাদের সবজি খেতে ভালো লাগে নাকি? সেই যখন আলু পটলের তরকারি হবে তাহলে আমার মতো করে আজ হোক না। আগে সবাই খেয়ে দেখুক, না পছন্দ হলে তখন আবার না হলে আপনার মতোই করব। আরে বাবা, বলছি কারণ পরশুদিন রুটিগুলো ভালো ফোলেনি। কিশোর তো খেতে খেতে 10 বার বলছিল আজ রুটি কেন এরকম হয়ে গেছে। সেজন্যই তো তোমাদেরকে বলি। আর শুধু শুধু কাজের সময় তরকারির এক্সপেরিমেন্ট করে লাভ কি বলো তো? যখন বাড়িতে কেউ থাকবে না, আমরা 3 জন থাকবো, তখন তুমি এভাবে সবজি তৈরি করে খেয়ে দেখো। যদি ভালো হয় তাহলে সবার জন্য করবে। ওসব ব্যাপার না। আসলে মা ভাবেন আমরা ওনাকে ছাড়া এক পা চলতে পারবো না। উনি না বলে দিলে আমরা তো কিছু করতেই পারি না। আর আমরা সব কাজ ভুলই করি। হ্যাঁ, সেজন্যই তো আমাদের উপরে ভরসা করেন না। কোথায় আমরা ওনার সব কাজ গন্ডগোল করে দেব, এই জন্যই তো বারবার দেখতে আসেন আর প্রত্যেকটা কথার খুঁত ধরেন। তোমরা আমাকে ভুল বুঝছো বৌমা। আমি তোমাদের কাজের খুঁত বার করতে আসি না। যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ো, সেজন্যই আগে থেকে তোমাদেরকে সাবধান করে দিই। না না মা, হ্যাঁ আপনি তো এমনিই আসেন, আমাদের তো চিন্তা হবে না। আপনি তো আছেন, আমাদের কোনো ভুল হলে আপনি নিজেই আগে থেকে এসে সামলে নেবেন। আমরা এবার থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর আপনি এসে সবকিছু আগে বলে গেলে তারপরেই আমরা কাজ শুরু করব, কেমন? রত্না দেবী আর কিছু না বলেই সেখান থেকে চলে যান। এরপর দুই বৌমা শাশুড়ির নামে নালিশ করে। দেখলে তো দিদি কেমন করে বলে গেল আমরা নাকি ভুলভাল কাজ করব, তার জন্য উনি আগে থেকে সতর্ক করেন। আরে বাবা, ভুলভাল করব কোথা থেকে? আমাদেরকে করতে দিলে তবেই না আমরা ভুলভাল করব। সবসময় তো মাথার উপরে এসে সিপাই সেজে দাঁড়িয়ে থাকেন, আর একটু ঘাড় ঘোরানোর সুযোগও নেই। কি রান্না হবে, কি খাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কতটুকু খরচ হবে, কতটুকু জমা হবে, সবটাই তো একদম পাই টু পাই হিসাব চাই ওনার। আর ওনার ছেলেদেরকে দেখো, আমরা কিছু বললেই উল্টে আমাদেরকে কথা শুনিয়ে দেয়। আমরা নাকি সবসময় মায়ের নামে অভিযোগ করি। কেন অভিযোগ করি সেটা তো জানে না। দিদি তুমি রুটিগুলো ভালো করে বানাও, না হলে আবার জ্ঞান শুনতে হবে। 2 দিন পরে রত্না দেবী তার বৌমাদের কাছে এসে বলেন, বড় বৌমা, আজ নাকি তোমার বাপের বাড়ির লোকজন আসবে। কই তুমি আমাকে কিছু বললে না তো? কেন আপনার বড় ছেলে বলেনি? আর তাছাড়া আগে থেকে বলারই বা কি আছে? হ্যাঁ, খোকা তো আমাকে এইমাত্র বলল। আমি এজন্য বলছিলাম যাতে করে আগে থেকে দোকান বাজারগুলো করে রাখলে সুবিধা হতো। লোকজন আসবে তখন কি আছে কি নেই, তখন এইসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তোমরা তাদের খেতে দেবে, একটু গল্প করবে, নাকি বারবার এইসব জিনিসপত্রের খোঁজ নেবে? মা, আপনাকে এসব নিয়ে একদম চিন্তা ভাবনা করতে হবে না। আমার বাপের বাড়ির লোকজনরা আসছে তো, আমি ব্যাপারটা বুঝে নেব। তাছাড়া রীতিকা তো আছে আমার সঙ্গে, আমরা দুজনে মিলে দেখে নেব কি করতে হয় না হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা বলো, কি কি রান্না করবে? আমি ভাবছিলাম একটু মুগের ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে কেমন হতো। দেখুন মা, আমরা মেনু ঠিক করে নিয়েছি, তাই আপনাকে আর কিছু বলতে হবে না। আর এখন এই মুড়ি ঘন্ট করার মতো না সময়ও নেই। কি মেনু ঠিক করেছো বৌমা? মাছের আইটেম থাকবে তো তাতে? কি ঠিক করেছি না করেছি সেটা খাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন। এখন আপনাকে বসে বসে মেনু আর কিভাবে তৈরি করব সেই পদ্ধতি বোঝাতে গেলে তো হবে না। অনেক কাজ আছে। যান, আপনি একটু নিচের ঘরে গিয়ে বসে টিভি দেখুন। কাজের সময় না এরকম বারবার বিরক্ত ভালো লাগে না। বৌমার এই ধরনের কথা শুনে রত্না দেবী মন ভার করে সেখান থেকে চলে যান। এমন সময় রীতিকা হেসে বলে, দিদি তোমার জবাব নেই, তুমি তো একেবারে নো বলে ছক্কা মেরে দিয়েছো। আমার যা মজা লাগছিল না, তোমায় কি বলবো। দেখলে তো কেমন সুরসুর করে চলে গেল।
যাবে না মানে? এইবার রান্নাঘরের কাছে আসুক না, এমন কথা শোনাবো না। আর দুদিন এখানে আসতে পারবে না। অনেক সহ্য করেছি, আর একদম ভালো লাগে না। তুই বল, আমার বাপের বাড়ির লোক আসবে, কি রান্না হবে না হবে সবকিছুটা ওনাকে বলতে হবে। আরে বাবা, বাপের বাড়ির লোকেদের জন্য আমি কি একদিন স্বাধীনভাবে রান্নাও করতে পারবো না? সেটাই তো কথা। এই সব ব্যাপারে ওনার কথা বলাটা না আমার একদম সহ্য হয় না। তুমি দেখো না, সবজির আলু কিভাবে কাটবো সেটাও এসে বলবে। সেদিন কি হয়েছে জানো? আমি বিধান কাকুকে চা দিতে গেছি। আমাকে কি বলছে জানো? আমায় বলে, এই সবুজ কাপে চা দিলে কেন? হলুদ কাপ আছে তো, তাতে করে চা দাও। তুমি বলো, একই সেটের কাপ, সবুজ হোক আর হলুদ হোক, যাতে হোক দিলেই তো হলো। ছাড় তো, অত পাত্তা দিবি না। যত বেশি মাথা এসব কথা নিয়ে চিন্তা ভাবনা করবি না, তত বেশি মাথা খারাপ হয়ে যাবে। এবার থেকে একেবারে সোজা হিসাব। কিছু বলতে এলেই বলবো, আমরা বুঝে নেব, আপনি গিয়ে রেস্ট করুন। একদম, আমিও তাই করবো এবার থেকে। কয়েকদিন পর রত্না দেবীর প্রতিবেশী অনিতা দেবী আসেন এবং রত্না দেবীকে বলেন, কি ব্যাপার রত্না, কি করছো বসে বসে? আজকাল বিকেলের দিকে আর হাঁটতে যাও না কেন? বৃষ্টির জন্য নাকি? হ্যাঁ দিদি, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আর কি হাঁটতে যাব বলো। বসো, কি খাবে বলো। কিছু খাবো না গো, আমার বৌমাকে বলেছিলাম একটু চাল কড়াই ভেজে দিতে, তা দিয়েই চা খেয়ে এসেছি। আগেকার দিনে এইসব খাওয়া খুব হতো, এখনকার মানুষজনরা চাল কড়াই খেতে চায় না। তবে আমার বৌমা খুব পছন্দ করে। আমি যেগুলো আগে খেতাম, ওকে বললে দেখি ও খুব আগ্রহের সঙ্গে বানায়, আর দুজনে মিলে বেশ মজা করে খাই। যাক, তাহলে তোমার বৌমা তোমার বান্ধবীর মতোই থাকে বলো, এরকমই থাকা ভালো। ওকে তো সবাই রাগায়, বলে তুই পুরো তো শাশুড়ির চেলা, শাশুড়ি যা বলছে তাই শুনছিস। আমায় পরশুদিনকে কি বলছে শোনো, বলে মা, আগে তো আমি কিছুই পারতাম না, আপনার কাছ থেকে থেকেই আমি একটু একটু করে শিখেছি। এখন আমি একটা অনুষ্ঠান বাড়িও সামলে নিতে পারবো। বাহ, এটা তো খুব ভালো কথা। বৌমারা শাশুড়ির কাছ থেকে কাজ শিখে যদি ঘর সংসার সামলে নেয়, তাহলে শাশুড়ির কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো। কিন্তু সব মেয়েরা কি তার বোঝে? আজকালকার বেশিরভাগ মেয়েরাই ভাবে যে শাশুড়িরা তাদেরকে বাধা দিচ্ছে, তাদের কাজে খুঁত বার করছে। তুমি এভাবে বলছো যে? কিছু হয়েছে নাকি? তোমার বৌমারা কোথায়? ওদেরকে কই দেখতে পাচ্ছি না তো। সংসারের কথা আর কি বলবো দিদি, ওরা ভাবে আমি পুরনো যুগের মানুষ আর সবসময় ওদেরকে বাধা দিচ্ছি। তুমিই বলো, ওরা যদি কোনো কাজ করে আর আমি যদি সেখানে দাঁড়িয়ে ওদেরকে একটু বুঝিয়ে দিই, এটা কি খারাপ করি? আমি তো ওদের ভালোর জন্যই ওদেরকে বলি, এতে করে না ওদের আবার রাগ হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার বৌমারা নিজেদেরকে খুব বড় মনে করে জানো। তুমি তাহলে কেন ওদেরকে বারবার বোঝাতে যাও? এখন তো ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। কি শিক্ষা দেবো বলো? কিছু বলতে গেলেই তো উল্টে আমাকে দু চারটে কথা শুনিয়ে দেয়। আরে বাবা, বলতে যাবে কেন? যখনই যা হবে শুধু একটাই মন্ত্র আওড়াবে। কি মন্ত্র? আমি জানি না। আরে বলো না, কি মন্ত্র বলতে হবে? মন্ত্রটাই তো হচ্ছে ওটা। আমি জানি না। যখনই যে আসবে কিছু জিজ্ঞাসা করবে, তুমি একটাই সোজা উত্তর দেবে, আমি জানি না। ব্যাস, দেখবে সব কাজ হয়ে গেছে। এভাবেই অনিতা দেবী রত্না দেবীকে কি করতে হবে না করতে হবে সবকিছু বুঝিয়ে চলে যান। পরের দিন সকালবেলা সোনিয়া এবং ঋতিকা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার বলতো ছোট, কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে আর মা এখনো এসে কিছু বলছে না। সেটাই তো কথা, এতক্ষণ তো এসে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে যেত। কাল কি রান্না হবে, পুরোহিত মশাইকে কি কি জোগাড় দিতে হবে, কত লোকজন খাবে, এখনো তো কই বলে গেল না। না বলে গেল তো বইই গেল, ছাড় তো। আমাকে একদিন সুযোগ দিলে না, আমিও দেখিয়ে দিতাম যে আমি কত সুন্দর সবকিছু ম্যানেজ করতে পারি। কিন্তু সে হওয়ার তো জো নেই। ওই দেখ আসছে, এবার টেপ রেকর্ড শুরু হবে। এমন সময় রত্না দেবী সেখানে আসেন এবং ফ্রিজ থেকে জল বার করে গ্লাসে ঢেলে তাতে জল মিশিয়ে খেতে শুরু করেন। এরপর তিনি গ্লাস রেখে ঘরের দিকে যেতে শুরু করেন। মা, কালকে পুজো আছে তো, আপনি তো বললেন না কই কালকে কি করতে হবে? আমি জানি না মা, তোমরা দেখে নাও কি করবে। এই কথা শুনে সোনিয়া এবং ঋতিকা একে অপরের মুখে চাওয়াচুই করে এবং ঋতিকা বলে, আমরা দেখে নেব। হ্যাঁ বৌমা, তোমরা তো বলো যে তোমাদেরকে আমি ছাড়ি না, এবার থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমাদের দুজনের। কি হবে না হবে, কি করতে হবে তোমরা দেখে নাও। আমারও তো বয়স হয়েছে, আমি এখন একটু আরাম করি। রত্না দেবী চলে যাবার পর দুই বৌমা খুবই খুশি হয়, কারণ এতদিন তারা যা চেয়েছিল আজ তাই হলো। দুজন আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন বেলাতে পুরোহিত মশাই আসেন আর বলেন, পুজোর সব সরঞ্জাম রেডি হয়ে আছে তো? আমার কাছে বেশি সময় নেই, হাতের কাছে যেন সবকিছু তৈরি থাকে। আচ্ছা দিদি, পুরোহিত মশাই যেন একটু রেগে রেগে আছেন মনে হচ্ছে না? কিছু হয়েছে নাকি বলো তো?
রাগ থাকবে না কেন? প্রতিবার পুরোহিত মশাইকে আমি আনতে যাই, এবারে তো আনতে যেতেই ভুলে গেছি। তোমরা তো কেউ মনে করিয়েও দিওনি। আরে হ্যাঁ তো, ইস, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন বসো। কি কি দরকার সব সাজিয়ে রেখেছি, তুমি একটু হাতাহাতি করে বাড়িয়ে দাও। আমাকে একটু ঘুটে আর কাঠ দাও। ঋতিকা, ঘুটে কোথায়? হাই যা, ঘুটে তো নেই। ঘুটের কথা তো মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। তোমরা সকলে কি করছোটা কি? পুজোর সামগ্রী কে জোগাড় করেছে? এখানে তো হাফ জিনিসপত্র কিছুই দেখতে পাচ্ছি না। এখানে তো বেলপাতা থাকার কথা, কোথায় গেল? আমি সকালে লোক পাঠিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বাজারে কিছু বসেনি। এটা পুজো হচ্ছে না ইয়ার কি হচ্ছে? তোমরা কাউকে বড় কাউকে জিজ্ঞাসা করে ব্যবস্থা করতে পারলে না? পুজোর সময় এরকম ছ্যাবলামি আমার একেবারে পছন্দ না। এরকম সবাই মিলে পুরোহিত মশাইকে একটু বোঝায় এবং অনেক বেশি দক্ষিণা দেয় ও কোনো রকমে পুজোর কাজ সম্পন্ন হয়। পুজোর এত গন্ডগোলে এত পুরোহিত মশাইয়ের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছিল। এরপর কিশোর ও মোহন দুই ভাই, তারা দুই বউকে খুব উল্টোপাল্টা করে বলে। এতে করে তারা নিজেদের ভুলটা বুঝতে পারে। কয়েকদিন পর রাতে খাবার টেবিলে বসে মোহন বলে, এ কি, আজকে আবার ঘুগনি করেছো? কালকে তো ছোলার তরকারি খাওয়ালে। রোজ রোজ এভাবে ভালো লাগে নাকি? কিভাবে মেনুটা ঠিক করো বলো তো? একদিন ছোলার তরকারি আর পরের দিনই ঘুগনি। আমি মেনু ঠিক করেছিলাম, আসলে অনেকদিন ঘুগনি হয়নি তো সেজন্য। আমি এসব কিছু খাবো না, আমার জন্য স্পেশাল আলুর তরকারি করে দাও। একেবারে হালকা ঝোলের করবে। এমনিতেই পুজো করার দিন আমার ঝাল খেয়ে পেটের অবস্থা ঠিক নেই। ঋতিকাকে আবার নতুন করে তরকারি করতে হয়। দুই যা বেশি করে ঘুগনি খায় এবং পরের দিন তাদের দুজনেরই পেট খারাপ হয়। সোনিয়া ঋতিকাকে বলে, কালকে তোমার দাদার আগে খুব গজগজ করছিল জানো, ওর ঘুগনিটা না একদম পছন্দ হয়নি। আজ সকালে দুবার পাতলা পায়খানা করেছে, মাথা গরম করে অফিস গেছে। কি রান্না হবে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ঠিক বলেছো দিদি, কালকে ঘুগনিটা খেয়ে না আমারও পেট খারাপ করেছে। ভোরবেলা থেকে এতবার বমি পাচ্ছি যে কি বলবো তোমাকে। আরে আমারও তো একই কাণ্ড। তোমার দাদার ভয়ে আমি কিচ্ছু বলিনি, এখন বলতে গেলে বলবে নিজেরা বেশি মাথা মেরে করেছো যেমন। দিদি, আমার মনে হয় মায়ের কথা শোনা আমাদের উচিত, কারণ মা যখন মেনু ঠিক করে দিতেন তখন তো সবই ঠিকঠাক হতো। হ্যাঁ রে, এইবারে পুজোতেও কত গন্ডগোল হলো। বেশি টাকা দিয়ে পুরোহিত মশাইকে পুজো করানো হলো ঠিক কথা, কিন্তু মনটা যেন শান্তি হয়নি। যতই যাই হোক, একটা পুজো বলে কথা, সেখানে এত ভুল হলে কি আর চলে? এরপর দুই বৌমা গিয়ে শাশুড়ির কাছে হাত জোড় করে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। রত্না দেবীও মনের দ্বিধা দূর করে দুই বৌমাকে ক্ষমা করে দেন ও আবার আগের মতো করে আপন করে নেন। দেবমাল্য একজন ফুচকা বিক্রেতা ছিল। সে তার স্ত্রী রূপাকে নিয়ে রঘুদেবপুর নামক গ্রামে বাস করত। বেশ কয়েক বছর আগেই তাদের বিয়ে হয়েছিল এবং তারা দুজনে খুব পরিশ্রমী এবং বুদ্ধিমত্তা ছিল। তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করত এবং দেবমাল্য একজন ফুচকা বিক্রেতা হওয়ায় সে বাড়িতে ফুচকা তৈরি করে পাড়ায় বিক্রি করত। কিন্তু তাদের দুজনের মিলিত পরিশ্রম করা সত্ত্বেও তাদের সংসারে তেমন কোনোই সচ্ছলতা আসছিল না। এমনই একদিন, এই যে দিদি, মাসি, কাকা বাবু, ফুচকা খেয়ে যান। ফুচকা টক ঝাল মুচমুচে, একেবারেই খাস্তা ফুচকা। খেয়ে যাও, না তো শেষ হয়ে যাবে। দেবমাল্য সেদিন তাদের গ্রামেরই বাজারে এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে ফুচকা বিক্রি করছিল, কিন্তু তখন না কেউ তার দোকানের দিকে তাকাচ্ছিল আর নাইবা তার কাছে ফুচকা খেতে আসছিল। তখন দেবমাল্য মনে মনে বলে, এ কি, আজ তো একজনও ফুচকা খেতে এলো না। এখন এভাবে চলতে থাকলে আমার তো ব্যবসা লাটে উঠে যাবে। ওই দুটো মেয়ে এদিকেই আসছে, দেখি আরো জোরে জোরে হাঁকি। মেয়েরা এমনিতেও ফুচকা পছন্দ করে। এই যে দিদিমণি, ফুচকা খেয়ে যান, খুবই টেস্টি টক ঝাল চটপটি ফুচকা, একেবারে নতুন স্বাদে, যেটা খেলে আবারও খেতে মন যাবে। হ্যাঁ হ্যাঁ, সে জানি, ওই তো আলু সিদ্ধ মাখার তেঁতুল জল দিয়ে তৈরি। এটা কি আবার কারোর জানতে বাকি আছে নাকি? এসব এখন পুরানো হয়ে গিয়েছে, বুঝেছো? এখন মার্কেটে নতুন কিছু এলে বলো, আমার ওই ওল্ড খাবার খেতে একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই তো কাল আমি পাশের শহরে গিয়েছিলাম, ওখান থেকে আমি দই ফুচকা আর ঘুগনি ফুচকা খেলাম। আর জানিস, ওখানে আরো কত রকমের ফুচকা আছে। আর দই ফুচকার যে স্বাদ তোকে বলেও বোঝানো যাবে না, এখনো ভাবলে জিভে জল চলে আসছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই। আমি তো কিছুদিন আগে চিকেন ফুচকাও খেলাম, যেটা অসাধারণ খেতে। ওই যে শহরের রজনদার ফুচকা নাম করা, ওখান থেকেই খেয়েছিলাম। মেয়ে দুটির কথা শুনে দেবমাল্য তখন চিন্তায় পড়ে যায় ও সে মৃদু গলায় বলে,
তা ম্যাডাম, একবার আমার কথা শুনে না হয় আলু ফুচকাই খেয়ে দেখুন। আর আমার বিশ্বাস, আমার তৈরি আলু ফুচকা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর নতুন বলেই মনে হবে। এই মন্দিরা, দেখ দেখ, ও এত কিছু শোনার পরও এখনো আলু ফুচকাকে নতুন ধরনের ফুচকা বলছে। এদের মাথা ঠিক আছে তো? এই চুপ কর, এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। গ্রামের মানুষ তো সেই একই চিন্তাধারায় পড়ে রয়েছে। আর শহরের মানুষদের দেখ কত উন্নত, কত নতুন নতুন ধরনের খাবার আবিষ্কার করছে, আর তাই তাদের বেচা বিক্রিও বেশ ভালো হয়। আর এদের দোকানের অবস্থা দেখতেই তো পাচ্ছিস। মেয়ে দুটো এভাবেই সেদিন নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং হাসাহাসি করছিল, যেটা দেখে ও শুনে দেবমাল্যর খুবই খারাপ লাগে। এরপর দেবমাল্য মনমরা করে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে তাকে মনমরা অবস্থায় দেখে রূপা বলে, এই যে তোমার আবার কি হলো? আজ আবার মুড অফ কেন তোমার? আর এ কি, এখনো তো দেখছি সবই ফুচকা পড়ে রয়েছে। তাহলে কি তুমি আজ বাজারেই যাওনি নাকি? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু কি বলবো বলো, সবই তো জানো, প্রতিদিনের মতো আজও আমার ফুচকা বিক্রি হয়নি। আর এভাবে চলতে থাকলে দুদিন পরে হয়তো আমরা না খেয়েই মারা যাব। হ্যাঁ, কিন্তু তুমি এরকম বলছো কেন? এর আগের দিন তো তুমি বলছিলে যে তুমি কোথায় গিয়েছিলে, তাই বাজারে যাওয়া হয়নি। না রূপা, আসলে আমি মিথ্যে কথা বলতাম। আসলে আমি রোজই ফুচকা বিক্রি করতে যেতাম, কিন্তু বিক্রি হতো না, তাই শেষে লজ্জায় এরকম বলতাম। কিন্তু দেবু, সকলেরই তো বেশ ভালোই বেচা কেনা হয়, এখন শুধু তোমারই হয় না। আর ফুচকা বিক্রি হয় না এটা কেউ বিশ্বাস করবে বলো? ফুচকা একটা লোভনীয় খাবার, যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ, আর তোমার কিনা বিক্রিই হয় না। আরে রূপা, সেটা কথা নয়। আসলে এখন মানুষ নিত্য নতুন খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর তাই এখন আলু সিদ্ধ দিয়ে ফুচকা কেউই পছন্দ করছে না। ওই যে আমাদের পাশের শহর আছে না, এখন ওখানেই সকলে ফুচকা খেতে যায়। আর ওখানে নাকি নামি দামি দই ফুচকা, চিকেন ফুচকা বিক্রি হয়। সেখানে আমার আলু ফুচকা কেই বা খাবে বলো? কিন্তু আমাদের অত টাকা পয়সা কোথায় যে আমরা নিত্য নতুন ফুচকা বানাবো? এই আলু সিদ্ধ ফুচকা বানাতেই আমরা হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, সে আমিও জানি। আর আমি ভাবছিলাম কাল একবার শহরের দিকে যাব, একটু শহরের হালচাল দেখে আসবো। আর ওখানে আমার রাজীব নামের একটা বন্ধু আছে, ওর সঙ্গে দেখা করে আসবো। এভাবেই দেবমাল্য এবং রূপা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। দেবমাল্য নিজের কথা অনুযায়ী পরের দিন পাশের শহরে রাজীবের সঙ্গে দেখা করতে যায়। রাজীব দেবমাল্যর ছোটবেলার বন্ধু ছিল। রাজীবের শহরে একটা ছোট দোকান ছিল, যেখানে সে বিরিয়ানি বিক্রি করত। এরপর দেবমাল্য রাজীবের কাছে যায় এবং গিয়ে বলে, কিরে রাজীব, কেমন আছিস ভাই? আর শহরে তোর বিরিয়ানির দোকান কেমন চলছে? নিশ্চয়ই তোর বিরিয়ানি রমরমিয়ে চলছে, তাই না? আর ভাই দেবু, তোকে আর কি দুঃখের কথা বলবো, বেচা বিক্রি একেবারেই মন্দা, আগের মতো আর হয় না। কয়েক মাস হতে চললো সংসারেই টানাটানি শুরু হয়ে গিয়েছে। এখন জানি না আগামীকালে কি দিন আসতে চলেছে। কেন বেচা বিক্রি ভালো হয় না কেন? তোদের শহরের বুকে দোকান করলেই তো ভালো বেচা বিক্রি হয়। আর তোর তো সেখানের মধ্যে সকলের প্রিয় বিরিয়ানির দোকান, যেখানে কেনা বেচা তো ভালো হওয়ারই কথা। এ কি আমাদের গ্রাম আছে নাকি? আরে শহরে দোকান আছে না হয় ঠিক আছে, কিন্তু পাশে বড় বড় নামকরা বিরিয়ানি হোটেল ও রেস্টুরেন্ট থাকলে লোকে এই ছোট্ট বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আসবে। আর যেখানে বড় বড় হোটেলের নামি দামি কোয়ালিটির বিরিয়ানি হয়। কিন্তু ভাই, তোর তো ফুচকার ব্যবসা ভালো চলার কথা, তাই না? আর ভাই বলিস না, আমারও সেই একই অবস্থা। আমার আলু ফুচকা এখন কেউই খেতে চায় না। শহরে নাকি চিকেন ফুচকা, দই ফুচকা, নিত্য নতুন ফুচকা বিক্রি হয়, সেই জন্যই তো আলু ফুচকা কেউ খেতে চায় না। দুই বন্ধুতে মিলে নিজেদের দুঃখের কথাগুলো বলাবলি করছিল এবং তারা কথাবার্তা শেষে যে যার বাড়ি ফিরে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দেবমাল্য স্ত্রী তাকে বলে, কি গো, তুমি কাল বাড়ি ফিরে কই তোমার বন্ধুর ব্যাপারে কিছু বললে না? ও নিশ্চয়ই বিরিয়ানি বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেছে, যেখানে ওর কলকাতায় দোকান আছে বলে কথা। আরে রূপা, বড়লোক হওয়া কি আর মুখের কথা? রাজীবেরও আমার মতো একই অবস্থা। তুমি শুধু আমাকেই বলো না যে আমার বিক্রি হয় না, তা রাজীবেরও আমার মতো একই হাল। আর শোনো, এখন যে কোনো ব্যবসায়ী তার ভাগ্যের উপরে নির্ভরশীল, বুঝেছো? সে না হয় বুঝলাম, কিন্তু এভাবে হাতে হাত রেখে চুপচাপ বসে থাকলে তো আর পেট চলবে না। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে দুদিন পর আমাদের কি অবস্থা হবে সেটা ঈশ্বরই জানেন। হ্যাঁ, সে আমি ভেবেছি। আসলে আমি ভেবেছি আমি কাল থেকে আর ফুচকার ব্যবসাই করব না। দেবমাল্যর মুখে এরকম কথা শুনে রূপার চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ সে এর আগেও অনেক কিছু ব্যবসা করেছে, কিন্তু শেষে সেগুলোকে বন্ধ করে দিতে হয়েছে। এরপর রূপা বলে, না তুমি এরকম করতে যেও না, আগের বারের কথা কি তোমার মনে নেই নাকি? সেই তো শেষে একই পরিস্থিতি হবে। আমার কথা শোনো, তুমি আরো কয়েকদিন দেখো।
রূপা তখন এভাবেই বললে দেবমাল্য চুপ হয়ে যায় ও সে রূপার কথা মতোই করার সিদ্ধান্ত নেয়। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। এদিকে দেবমাল্যর বেচা বিক্রি একই থাকায় দিনের পর দিন তাদের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকে। এমনই একদিন দেবমাল্য এক পরিকল্পনা করে ও সে রূপাকে বলে, আচ্ছা রূপা, এখন লোকজন যেহেতু নতুন খাবারের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে, আর ওদিকে রাজীবের বিরিয়ানির দোকানও ভালোভাবে চলছে না, তা আমরা যদি দুজনে মিলে বিরিয়ানি আর ফুচকা দিয়ে বিরিয়ানি ফুচকা তৈরি করে বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কারণ বিরিয়ানি ফুচকা সত্যি নতুন ধরনের খাবার, আর তুমি দেখবে নিশ্চয়ই আমাদের ভালো বিক্রি হবে। আর হ্যাঁ, নিজেদের বিরিয়ানি থাকায় আমাদেরকে আলাদা করে বিরিয়ানি তৈরি করতে হবে না। আমি বরং এক কাজ করি, আমি আজই রাজীবের কাছে যাই আর গিয়ে বিরিয়ানি নিয়ে আসি। এই বলে দেবমাল্য সেদিন রাজীবের কাছে যায় এবং সে গিয়ে রাজীবকে সমস্ত কথা বলে। রাজীব তখন খুবই খুশি হয়ে যায় ও সে বলে, হ্যাঁ, তুই বুদ্ধিটা ভালো দিয়েছিস। আমারও এদিকে বিরিয়ানির দোকানের অবস্থা খুব একটা ভালো নয়, তা যদি তোর বুদ্ধি কাজে লাগিয়ে কিছু লাভবান হওয়া যায় তাহলে আমাদের দুজনেরই লাভ হবে। তা চল, আমরা বরং কাল থেকেই বিরিয়ানি ফুচকা শুরু করি, আর প্রয়োজনে তুই আমার দোকানের সামনেও ফুচকা বিক্রি করতে পারিস। রাজীব দেবমাল্যর পরামর্শে রাজি হয়ে যায় এবং পরের দিন থেকে রাজীব এবং দেবমাল্য মিলে ফুচকা বিরিয়ানি বিক্রি করতে শুরু করে আর তাদের দোকানের নাম রাখে রাজদেব ফুচকা বিরিয়ানি হোটেল। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে, কিন্তু তাদের প্রথম দিকে বেচা বিক্রি ভালো যাচ্ছিল না। এমনই একদিন রাজীব বলে, কিরে ভাই দেবামল্ল, আমাদের এই বুদ্ধিটাও কি ফেল হয়ে যাবে? আমরা এই ফুচকা বিরিয়ানির জন্য অনেক টাকা ইনভেস্ট করেছি, যদি আমাদের এভাবেই লস খেতে হয় তাহলে আমরা তো পুরো শেষই হয়ে যাব। হ্যাঁ রে ভাই, আমারও তো সেটাই চিন্তা হচ্ছে, কিন্তু আমাদেরকে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে আরো একটু ধৈর্য ধরতে হবে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন একটি ছেলের রাজদেব ফুচকা বিরিয়ানি হোটেলের নামটি খুবই পছন্দ হয় এবং সে ওই দোকানে খেতে আসে। এরপর সে দেবমাল্যকে বলে, এই যে দাদা, আপনাদের দোকানের নামটা খুবই আকর্ষণীয় নাম, আর যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাদের দোকানের ফুচকা বিরিয়ানি একটা ভিডিও করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এতে কোনো অসুবিধা নেই। তুমি আমার দোকানে খেতে এসেছো মানে তুমি আমার কাস্টমার, আর খরিদ্দার তো দেবতার সমতুল্য। এই বলে রাজীব এবং দেবমাল্য তাকে ভিডিও বানানোর পারমিশন দেয়। আসলে ছেলেটি একটি ফুড ব্লগার ছিল। ছেলেটি ফুচকা বিরিয়ানির ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করাতেই কয়েক মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে থাকে, যার ফলে রাজদেব ফুচকা বিরিয়ানি হোটেল একটি চর্চায় চলে আসে। এমনই একদিন দুটি মেয়ে বলে, এই জয়া, শুনেছিস একটা নতুন বিরিয়ানির হোটেল হয়েছে, রাজদেব ফুচকা বিরিয়ানি হোটেল। চল না দেখে আসি ওখানে কেমন বিরিয়ানি বিক্রি হচ্ছে। নামটা তো নতুন, এই প্রথম শুনলাম, নিশ্চয়ই টেস্টটাও নতুনই হবে। হ্যাঁ রে প্রিয়া, তুই ঠিকই বলছিস। আমিও একটা ভিডিওতে এই রাজদেব হোটেলের ফুচকা বিরিয়ানির নাম দেখছিলাম। আমি বলছিলাম কি, চল না আজই আমরা সকলে মিলে রাজদেব হোটেলের ফুচকা বিরিয়ানি খেয়ে আসি। এরপর সকলেই একে একে রাজদেব হোটেলের ফুচকা বিরিয়ানি খেতে আসে। নামটা যেমন নতুন ছিল তেমন টেস্টেও নতুনত্ব ছিল, তাই সকলেরই ফুচকা বিরিয়ানি খুব পছন্দ হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে রাজদেব হোটেলের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে রাজীব এবং দেবমাল্যর ব্যবসা ঈশ্বরের কৃপায় ভালোই চলতে শুরু করে। এরপর রাজীব এবং দেবমাল্য মিলে পার্টনারশিপে ব্যবসা করতে থাকে, যাতে করে দেবমাল্যর এবং রাজদীপের পরিবারে আর কোনোই অসুবিধা থাকে না। ধীরে ধীরে তাদের পরিবারে সচ্ছলতা আসতে শুরু করে, যার ফলে সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।